নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের লেখা উপন্যাস অস্থি ভাগীরথী তীরে। আজ শোনাচ্ছি উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আদি শহর কলকাতা। খোশবাগের মাটির নিচে টুকরো টুকরো হতভাগ্য নবাবের সুকুমার দেহ পচতে থাকে। প্রতি নিশি রাতে হতভাগিনী লুৎফার চোখের জলের মধ্যে দিয়ে জেলে দেওয়া তার হাতে প্রদীপটি জ্বলুক কবরের উপর। লোলো তৃষ্ণায় ভাগীরথীর লেহন করতে থাকুক লক্ষ জিহ্বা মেলে লক্ষ বাঘের মাটি, আর ক্রমশ বুলবুলাও ভরে উঠতে থাকুক জবচার্ণকের স্বপ্ন শহর কলকাতা। ভাগীরথী বয়ে চলুক। ১৬৯৮ সালের 10ই নভেম্বর, যেদিন সাবর্ণ চৌধুরীদের কর্তৃ অবস্থার সুযোগ নিয়ে বেনিয়া ইংরেজ কোম্পানি সুতানুটি, গোবিন্দপুর আর ডিহি কলকাতা তিনটি গ্রাম কিনে নিয়েছিল, তারপর অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। কারণ ক্রমশ কলকাতার কাছে পিঠের চিতপুর, সিমলে, মির্জাপুর, আরকুলি, কলিঙ্গা, চৌরঙ্গি ও বীরজিতলা গ্রামগুলো ইংরেজ গ্রাস করে নিয়েছে একে একে কৌশলে, সেদিনকার তাদের একচেটিয়া বাণিজ্য বিস্তারের স্বপ্নে। মানুষের চোখের কান্নাও শুকিয়ে গিয়েছে হতভাগ্য নবাবের মৃত্যুর শোকে। এক যায় অন্য আসে, এই তো দুনিয়ার নিয়ম। তবে আবার ক্ষোভ কেন? তার চাইতে বরং উল্টে যাওয়া যাক সুমন্ত নারায়ণের রোজনামচার জীর্ণ পাতাগুলো। সন্ধ্যার পর অন্দরে প্রবেশের মুখে একটা বিকৃত গানের সুর কানে যেতেই থমকে দাঁড়ালেন সুমন্ত নারায়ণ। কালীচরণ গান গাইছেন। কি হলো রে জান, পলাশী ময়দানে নবাব হারালো পরাণ। কি গাইছে কালীচরণ কান পেতে শুনবার চেষ্টা করতে লাগলেন সুমন্ত নারায়ণ। অশুদ্ধ উচ্চারণ, তবু গানের কথাগুলো বোঝা যায়, কষ্ট হয় না। কালীচরণ গাইছে, ফুলবাগে মোলো নবাব খোশবাগে মাটি, চাঁদোয়া টানায় কাঁদে মোহনলালের বিটি। কি হলো রে জান, পলাশী ময়দানে ওরে কোম্পানি নিশান। পিতৃমাতৃহারা সেই চণ্ডাল বালক আজ আর বালক নেই। 17 বছরের তরুণ। কালো কুষ্ঠি পাথরের মতো দেহটার স্ফীত পেশিগুলো দেখলে মনে হয় বুঝিবা অসংখ্য কৃষ্ণ সর্প গুটি পাকিয়ে পাকিয়ে আছে। মাথা ভর্তি তৈলসিক্ত বাবরি চুল, গাল পর্যন্ত জুলফি, ওষ্ঠের উপরে বাহারে গুম্ফ সযত্নে লালিত। সহসা দেখলে কি বলবে ওর মাত্র 17 বছর বয়স? 24-25 বছরেরই বুঝিবা। এর মধ্যেই মল্লযুদ্ধ, লাঠিচালনা ও সর্কি চালনায় অদ্ভুত পারদর্শিতা লাভ করেছে। শ্রী রাধারানীর দুধে আলতা গাত্রবর্ণ পেয়েছে তার পুত্র কন্দর্প নারায়ণ, 13 বছরের কিশোর। সর্বদা দুজনে যেন ছায়ার মতোই পাশাপাশি ফেরে, কালীচরণ আর কন্দর্প নারায়ণ। অদ্ভুত লাগে ওদের পাশাপাশি দুজনকে দেখতে। একজন কালো কুষ্টি পাথরের মতো, অন্যজন টকটকে গৌরবর্ণ, কালীচরণ আর কন্দর্প নারায়ণ। কিন্তু অন্দরের দিকে যেতে যেতে সুমন্ত নারায়ণের ক্ষণপূর্বে শোনা গানের দুটি কলি যেন তখনও তার দু কান ভরে বাজতে লাগলো। মির্জাফরের দাগাবাজি নবাব ধরতে পারল মনে, সৈন্য সমেত মারা গেল পলাশী ময়দানে। সুমন্ত নারায়ণের মনে হয় দাগাবাজির ফল তো নবাব মির্জাফরকে হাতে হাতেই বলতে গেলে প্রায় পেতে হয়েছে। মসনাদচ্যুত নবাব আজ শোনা যায় নিদারুণ ভয়াবহ কুষ্ঠ ব্যাধিতে নাকি জর্জরিত। বাংলার মসনাদে এখন নবাব নাসিরুল মুলুক ইমতিয়াজ উদ্দিল্লা মীর মোহাম্মদ কাসেম আলী খাঁ নাসরাত জং বাহাদুর। হ্যাঁ, পাপের ফল হাতে হাতেই ফলেছে বলতে গেলে। একমাত্র পুত্র মিরানও বজ্রাঘাতে মৃত। দুর্লভ নাম সর্বশান্ত হয়ে এখন কলকাতাতেই এসে উঠেছে। শুধু পোয়া 12 আজ বিদেশি বণিকদের। হতভাগ্য নবাবের রাশিকৃত গুপ্তধন নয়া নবাব মির্জাফরের মুরলিতে গোপনে ভাগ বাটোয়ারা হয়ে গভর্নর ড্রেক, কর্নেল ক্লাইভ, ওয়াটসন, মেজর কিলপ্যাট্রিক, মানিংহাম, ওয়াটস, স্ক্রাফটন ও লুসিংটনের সিন্দুক ভারী করে দিয়েছে। অর্থকে অর্থ, ক্ষমতাকে ক্ষমতা, সবই আজ ফিরিঙ্গিদের করায়ত্ত। জব চার্নকের স্বপ্ন সফল হয়েছে, কারণ ওইসব প্রাপ্তির সঙ্গে সঙ্গে কলকাতা শহরটাও আজ তাদেরই তো। আর লাভবান হয়েছে তদানীন্তন দেশের ধূর্ত, লোভী, চক্রী ও চর্মচক্ষুহীন মুষ্টিমেয় কয়েকজন।
ওই বণিক কোম্পানির সঙ্গে গোপনে হাতে হাত মিলিয়ে। নবদ্বীপাধিপতি কৃষ্ণচন্দ্র, কামধেনু জগৎ শেঠ, নবকৃষ্ণ, নকুধরে দৌহিত্র সুখময়, বড়বাজারের জমিদার কাশীনাথ বাবু, শ্যামবাজারের কৃষ্ণকান্ত বাবু, পাইকপাড়ার শ্রীযুক্ত গঙ্গা গোবিন্দ সিং মহাশয়রা, আহা, নাম তো নয়, নামামৃত। তবু কুলোকেরা তখনও বলতো ওদেরই কীর্তিকলাপ স্মরণ করে হয়তো, জাল জোচুরি মিথ্যে কথা, এই ৩ নিয়ে কলকাতা। এবং ওইসব চিরস্মরণীয় মহাজনদের নেক নজরে ছিলেন বলেই বোধহয় সুমন্ত নারায়ণের ভাগ্যের চাকাটা ঘুরেছিল সেদিন অনায়াসেই। আর অর্থের সঙ্গে সঙ্গেই তো সে যুগে পাপস্খলনের জন্য ধর্মাচরণ, অতএব কালী প্রতিষ্ঠা, জগৎজননী মা বিশ্বরূপার প্রতিষ্ঠা। অন্যমনস্কভাবে অন্দরে এসে প্রবেশ করতেই সুমন্ত নারায়ণ শুনলেন ভাটপাড়া থেকে কুলগুরু করালি শঙ্কর এসে গিয়েছেন। প্রদীপের আলোয় শ্রী রাধারানীরই শয়নঘরের মেঝেতে মৃগচর্মের আসন পেতে কুলগুরু করালি শঙ্কর আসেন। সম্মুখে গলবস্ত্রে বিনীত ভঙ্গিতে উপবিষ্টা রাধারানী, অপলক দৃষ্টিতে ইহকাল ও পরকালের একমাত্র সাক্ষাৎ দেবতা ও স্বর্গারোহণের একমাত্র সোপান গুরুদেবের কথামৃত পান করছে অপরিসীম ভক্তি ও শ্রদ্ধায় আপ্লুত চিত্তে। করালি শঙ্কর বয়সে সুমন্ত নারায়ণের চাইতে অন্তত 10 বৎসরের তো কনিষ্ঠ হবেনি। 30-এর কোঠা সবে উত্তীর্ণ হয়েছেন, মেদবহুল দেহ, মাথায় বাবরি চুল, কপালে রক্ত সিন্দুরের ত্রিপুণ্ডরক, গলায় ও বাহুতে রুদ্রাক্ষের মালা, পরিধানে কষায় বস্ত্র ও বক্ষে লম্বমান হরিণ চর্মের উপবীত, সর্বদেহে রোমপ্রাচুর্য, রীতিমতো তন্ত্রের উপাসক করালি শঙ্কর। চক্ষু দুটি সর্বদাই ঘন ঘন কারণ পানে রক্তবর্ণ, গলার স্বর ভারী ও কর্কশ। বয়ঃকনিষ্ঠ হোক আর যাই হোক, কুলগুরু সাক্ষাৎ দেবতা। ঘরে প্রবেশ করে সুমন্ত নারায়ণ সাষ্টাঙ্গে প্রণত হলেন গুরুর চরণে। কল্যাণ হোক করে উপবীত ধারণ করে করালি শঙ্কর আশীর্বাদ করলেন শিষ্যকে। দেবতার সেবা হয়েছে? সুমন্ত নারায়ণ শুধালেন। হ্যাঁ। স্বামীর আগমনের সঙ্গে সঙ্গেই রাধারানী উঠে দাঁড়িয়েছিল। রাত্রে দেবতার কি সেবা হবে? রাধারানী শুধালেন। কিঞ্চিত কারণ আর মাংসের ব্যবস্থা কর। রাধারানী অতঃপর নিঃশব্দে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। মা জগৎজননীর প্রতিষ্ঠার সংকল্প করেছ সুমন্ত নারায়ণ, অতীব শুভ ও মহৎ কার্য। তা কদ্দূর কি ব্যবস্থা করলে? করালি শঙ্কর শুধালো। ব্যবস্থা সবই করেছি দেবতা। বলির ব্যবস্থা করেছ? বলি? হ্যাঁ, 50টি পাঠাও, একটি মহিষের ব্যবস্থা করেছি। ওতে কি হবে? নরশোণিত না হলে কি জগন্মাতাকে তৃপ্ত করা যায় বৎস? নরশোণিত? ব্যাকুল বিহ্বল দৃষ্টিতে তাকালেন সুমন্ত নারায়ণ গুরুর মুখের দিকে। অবশ্য নরবলির ব্যবস্থা করতে হবে বই কি। আমার পিতামহ 108টি নরবলি দিয়ে আমাদের গৃহে চিন্ময়ী প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দেবতা, অমাবস্যার 7 দিন দেরি, বলি সংগ্রহে তৎপর হও। মনে রেখো, চণ্ডাল শিশুই শ্রেষ্ঠ বলি এ ব্যাপারে। কিন্তু দেবতা, পশু তো জীব, এবং জীব বলি যখন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে নরশিশু। মূর্খের মতো তর্ক করো না সুমন্ত নারায়ণ। যেন পাষাণ প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করতে হলে নরশোণিতের একান্ত প্রয়োজন। মনে রেখো, মায়ের প্রতিষ্ঠা করতে চলেছ, ছেলে খেলা নয়। সুমন্ত নারায়ণ আর তর্ক করলেন না। করালি শঙ্করকে প্রণাম করে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। নরশোণিতের প্রয়োজন, কিন্তু কোথা থেকে সংগ্রহ করবেন বলি? জগন্মাতার প্রতিষ্ঠা হবে। জগৎজননী জগদ্ধাত্রী তিনি, ত্রিসংসারে যিনি পালন কর্ত্রী, তার প্রতিষ্ঠায় তারই সৃষ্ট জীব নরকে বলি দিতে হবে। এবং শুধু নরবলি না, নর শিশু? না না, এই যে মহাপাপ! শিউরে ওঠেন সুমন্ত নারায়ণ। জগৎজননী হয়েও নরশোণিতই যদি তার একমাত্র পূজোপকরণ, তাহলে প্রয়োজন নেই তার অমন মায়ের প্রতিষ্ঠায়। পাষাণী মা পাষাণীই থাকুন, প্রয়োজন নেই তার প্রাণ প্রতিষ্ঠায়। নবনির্মিত মন্দিরের বিশ্বরূপার পাষাণ মূর্তি এনে রাখা হয়েছে রক্তবর্ণ একটি রেশম বস্ত্র দিয়ে সযত্নে ঢেকে। মন্দিরের কপাট খুলে সুমন্ত নারায়ণ এসে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। এক কোণে রক্তবর্ণ রেশমি বস্ত্রাবৃত
পাষাণ মূর্তি। অন্য কোণে জ্বলছে একটি পিতলের দীপাধারে ঘৃত দ্বীপ। দ্বীপের স্বল্প আলোয় সমগ্র কক্ষের মধ্যে যেন একটি আলো আধারের অস্পষ্টতা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে মূর্তির সম্মুখে দাঁড়ালেন সুমন্ত নারায়ণ। তারপর একসময় মূর্তির উপর থেকে বস্ত্রটি অপসারিত করলেন। মা, মাগো। চক্ষে বরাভয় দৃষ্টি প্রসারিত চারিহস্ত, এক হস্তে অভয়দান, এক হস্তে শানিত খর্গ, এক হস্তে মুন্ডু, এক হস্তে ধৃত একটি পদ্মকলি। সত্যি কি জননী, নরশরিত না হলে তোর পূজা হয় না? জীবের মঙ্গলের জন্যই তো জননী তোর এই বিশ্বরূপায় প্রকাশ। তবে কেন এরা বলে যে নরশনিতই তোর একমাত্র পূজোপকরণ? বল মা, সত্যি কি তুই নরশনিত চাস জননী? আরো কতক্ষণ যে তারপরেও বসেছিলেন সুমন্ত নারায়ণ ওই দেবী প্রতিমার সম্মুখে তার খেয়ালই ছিল না। খেয়াল হলো অদূরে শিবাদলের রাত্রির প্রহর ঘোষণার উচ্চ চিৎকারে। পাষাণ প্রতিমাকে আবার বস্তাবৃত করে সুমন্ত নারায়ণ মন্দির থেকে বের হয়ে এলেন। কিন্তু মধ্যরাত্রির ক্ষীণ চন্দ্রালোকে চত্বরে পা দিয়ে সামনের দিকে নজর পড়তেই যেন চমকে উঠলেন। কে কে ওখানে? আমি। নারী কণ্ঠে ক্ষীণ প্রত্যুত্তর এলো। কে? সুরো? হ্যাঁ। সুরধ্বনি এগিয়ে এলো। তারপর মৃদু কণ্ঠে প্রশ্ন করে, কিন্তু রায়মশাই, তুমি এত রাত্রে মন্দিরের মধ্যে কি করছিলে? নিদারুণ একটা সমস্যায় পড়েছি সুরো। সমস্যা? হ্যাঁ। কি সমস্যায় আবার পড়লে? তা সমস্যা পরে ভাবলেও চলবে, অনেক রাত হয়েছে, এবারে শুতে যাও। আচ্ছা সুরো, একটা কথার জবাব দেবে? কি? নরশিশু বলি না দিলে সত্যি কি মায়ের প্রতিষ্ঠা হবে না? নরশিশু? হ্যাঁ, গুরুদেবের নির্দেশ। সুরধ্বনি কোনো জবাব দেয়, চুপ করেই থাকে। সুরধ্বনি, বল। আমার কথার জবাব দিলে না? আমি মূর্খ মেয়ে মানুষ, তত্ত্বকথার আমি কি জবাব দিতে পারি বলো? না না, এই তত্ত্বকথা নয় সুরো, এ মানুষের কাছে মানুষের একটা সহজ জিজ্ঞাসা। অত শত বুঝি না রায়মশাই। গুরুদেব সাক্ষাৎ দেবতা, তার মুখ দিয়ে কি মিথ্যে কিছু বেরোতে পারে? কি বলছো তুমি সুরধ্বনি? না না, তিনি যখন বলেছেন মায়ের প্রতিষ্ঠা নরশনিতে প্রয়োজন, তখন তার ব্যবস্থা করতে হবে বই কি। তুমি এ কথা বললে সুরো? মা, যিনি সাক্ষাৎ জগদ্ধাত্রী, জগৎপালিনী, তার পরিতৃপ্তির জন্য দিতে হবে তাঁরই সন্তানের রক্ত। তাই যদি না হবে তো শাস্ত্রে মায়ের পূজায় নরবলির বিধানই বা রয়েছে কেন? ওটা আর কিছুই নয়, একদল লোভী স্বার্থপর কুসংস্কারে আচ্ছন্ন ব্রাহ্মণের যথেচ্ছাচার। মায়ের নামে ধর্মের দোহাই দিয়ে চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাছাড়া কোথায় পাবো আমি নরশিশু বলির জন্য? কোন মা দেবে তার বুক ছিঁড়ে নিজের সন্তানকে যুপকাষ্ঠে তুলে দিতে? সে পরে ভেবে দেখলেও চলবে। তাছাড়া ভুলে যাচ্ছ কেন, মায়ের পূজার বলি মাই সংগ্রহের রাস্তা দেখিয়ে দেবেন। সুমন্ত নারায়ণ আর কোনো প্রত্যুত্তর করেন না, নিঃশব্দে অন্দরের দিকে অগ্রসর হলেন। ইদানিং কিছুদিন থেকেই সুমন্ত নারায়ণ স্ত্রীর থেকে পৃথক ঘরে পৃথক শয়নের ব্যবস্থা করেছিলেন। নিজ নির্দিষ্ট শয়নকক্ষের দিকে যেতে যেতে হঠাৎ অলিন্দে থমকে দাঁড়ালেন তিনি। শ্রী রাধারানীর শয়নকক্ষের ঈষৎ উন্মুক্ত দ্বারপথে তখনও ক্ষীণ আলোর আভাস দেখা যাচ্ছে। গুরুদেব করালি শঙ্করের কণ্ঠস্বর শোনা গেল কক্ষ মধ্যে। পুরুষের সামনে প্রলোভন সে তো সহস্র বাহু বিস্তার করেই তাকে সদা সর্বদা গ্রাস করতে চাইবে মা। সে প্রলোভনকে জয় করা তো সকলের সাধ্য নয়। যে পারে সেই তো প্রকৃত বীর্যবান পুরুষ। শ্রী রাধারানীর কণ্ঠস্বর শোনা গেল। আপনাকে এর একটা বিহিত ব্যবস্থা করে দিতেই হবে দেবতা। সুরধ্বনিকে এ বাড়িতে এনে তুলেছে কিছুই বলিনি, কিন্তু কোথাকার কে অজ্ঞাত বিধর্মী খ্রিস্টান মাগিকে নিয়ে এই যে বেলেলেপনা, কি বলবো দেবতা, সব দেখে শুনে আমার যেন ঘৃণায় লজ্জায় একেবারে আত্মঘাতী হতে ইচ্ছে করে। তাই তো মা, নারায়ণ সত্যি ভাবিত করে তুল্য দেখছি। তবে তুমি ভেবো না মা, আমি যখন এসে পড়েছি মাতার প্রতিষ্ঠা হয়ে যাক, আমি হোম করবই পাপের বিধানে। আচ্ছা দেবতা, আপনারা তো সর্বশাস্ত্র পারঙ্গম, বান নিক্ষেপ করে ওই সর্বনাশীকে শেষ করে দেওয়া যায় না? কালী করালো বদনী, তারা কি বললে মা? শেষ করে দেওয়া?
তা যাবে না কেন? মন্ত্রের দ্বারা অসাধ্য সাধনও করা যায় বই কি। তবে আপনাকে এর একটা বিহিত করতেই হবে দেবতা। ব্যস্ত হইও না মা, যাবার পূর্বে কিছু একটা ব্যবস্থা আমি করে দিয়ে যাবই। সুমন্ত নারায়ণ আর দাঁড়ালেন, শয়নকক্ষেও আর গেলেন না, বহির্মহলের দিকে পা বাড়ালেন। কিন্তু নরবলির জন্য নরশিশু পাওয়া অত সহজ নয়। শেষ পর্যন্ত অনেক কষ্টে কালীচরণী একটি শিশুর সন্ধান নিয়ে এলো। কি করে কোথা হতে যে সংগৃহীত হবে সেই বলি কালীচরণ অবশ্যই তার প্রভুকে কিছুই বলল না, কেবল বললে বলির ব্যবস্থা সে করেছে। মহা সমারোহে মায়ের প্রতিষ্ঠার আয়োজন চলতে লাগলো। মায়ের প্রতিষ্ঠা হচ্ছে মহা সমারোহে, আনন্দে রায়বাড়ি গম গম করছে। তথাপি সুমন্ত নারায়ণের মনে কিন্তু এতটুকু শান্তি নেই, কি একটা অস্বস্তিতে যেন তিনি সর্বদাই ছটফট করছেন। থেকে থেকে কাঁসর ঘণ্টা ও ঢাকের বাদ দিতে যেন চমকে চমকে ওঠেন। আশেপাশের বহু গৃহস্থ বাড়ি থেকে নরনারীরা মায়ের প্রতিষ্ঠা দেখতে এসেছে। অমাবস্যার কৃষ্ণরাত্রির মধ্যযাম, কালো মসি কৃষ্ণ আকাশপটে শুধু ইতস্তত বিক্ষিপ্ত তারকাগুলি জলজল করে চলছে। মন্দিরের অভ্যন্তরে ধূপ গুগ্গুলের গন্ধ। রক্তবস্ত্র পরিহিত করালি শঙ্কর আকণ্ঠ কারণবাড়ি পান করে গম্ভীর কণ্ঠে মধ্যে মধ্যে মন্ত্র উচ্চারণ করছেন। অদূরে একপাশে দণ্ডায়মান রাধারানী। রাত্রে তৃতীয় জামে বলি। সময় যত সন্নিকটে আসতে থাকে সুমন্ত নারায়ণের অস্থিরতা যেন ততই বৃদ্ধি পেতে থাকে। বহির্মহলের একটি কক্ষে সুমন্ত নারায়ণ অস্থির হয়ে পায়চারি করছিলেন। দ্বিপ্রহরে এক মুঠো মুদ্রা তুলে দিয়েছেন সুমন্ত নারায়ণ করালীচরণের হাতে। আর কোনো সংবাদই তিনি রাখেননি এবং রাখতেও চান না। সহসা যেন একটি শিশু কণ্ঠের ক্ষীণ সকরুণ ক্রন্দনধ্বনি সুমন্ত নারায়ণের শ্রবণেন্দ্রিয়কে সচকিত করে তোলে। কে কে কাঁদে? প্রথমটা ভেবেছিলেন বুঝি শোনবারই ভুল, তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা মাত্র। কিন্তু পরক্ষণে ভালো করে কান পেতে শোনবার চেষ্টা করতেই বুঝতে বিলম্ব হয়নি। শোনবারও ভুলও নয়, উত্তপ্ত মস্তিষ্কের কোনো কল্পনাও নয়, সত্যিই শিশু কণ্ঠের ক্রন্দনধ্বনি। যে কক্ষটির মধ্যে পায়চারি করছিলেন সুমন্ত নারায়ণ তারই সংলগ্ন একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ আছে। কান পেতে শুনলেন সেই প্রকোষ্ঠের অভ্যন্তর থেকেই শোনা যাচ্ছে সেই শিশুর ক্রন্দনধ্বনি। কয়েকটি মুহূর্ত কি যেন ভাবলেন সুমন্ত নারায়ণ, তারপর একসময় সেই কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে পার্শ্ব সংলগ্ন সেই ক্ষুদ্র প্রকোষ্ঠের দরজার সামনে এসে দেখলেন প্রকোষ্ঠের দরজায় একটি তালা লাগানো। বন্ধ তালাটি ধরে বার কয়েক টানলেন, কিন্তু দেখলেন চাবি ব্যতীত ওই তালা ভাঙা বা খোলা সহজ সাধ্য নয়। প্রকোষ্ঠের অভ্যন্তর থেকে সেই শিশুর ক্রন্দন তখনও শোনা যাচ্ছে। দুই দরজার মধ্যবর্তী ফাঁক দিয়ে প্রকোষ্ঠের মধ্যে এবার উঁকি দিয়ে দেখলেন, তার অনুমান মিথ্যা নয়। প্রকোষ্ঠের মধ্যে একটি প্রদীপ জ্বলছে। প্রদীপের ক্ষীণ আলোয় দেখলেন কৃষ্ণবর্ণ একটি ৫-৬ বৎসর বয়স্ক শিশু হাত পা বদ্ধ অবস্থায় প্রকোষ্ঠের মেঝের উপর শুয়ে ফুলে ফুলে কাঁদছে। ক্ষণিকের জন্য মনে হয় সুমন্ত নারায়ণের প্রচন্ড একটা পদাঘাতে বদ্ধ দরজাটা ভেঙে ফেলে প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করে অসহায় ওই শিশুটিকে নিয়ে গিয়ে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসেন। কোন হতভাগিনী জননীর বুকখানা খালি করে এরা ওই শিশুটিকে বলিদানের জন্য ছিনিয়ে এনেছে তাই বা কে জানে। আর মা বাপি বা কেমন অর্থের বিনিময়ে ঘাতকের হাতে তুলে দিয়েছে ওই শিশুটিকে, তাদের অর্থের কাছে বিক্রয় করেছে তাদের পিতৃমাতৃ স্নেহ। কিন্তু জানতেন না সুমন্ত নারায়ণ যে অর্থের বিনিময় নয়, কৌশলে চুরি করে আনা হয়েছে ওই শিশুটি বলিদানের জন্য মায়ের পূজায়। জেনেছিলেন অনেক দিন পরে, কিন্তু কিছুই সেদিন করতে পারেননি সুমন্ত নারায়ণ। স্থানুর মতো বদ্ধ দ্বার প্রকোষ্ঠের সম্মুখে দাঁড়িয়ে কেবল অসহায় শিশুটির ক্রন্দনই শুনেছিলেন। তার পিতৃপুরুষের যুগ যুগান্তরের সংস্কারই সেদিন শেষ পর্যন্ত তাকে নিশ্চল করে দিয়েছিল। রক্ষা করতে পারেননি শিশুটিকে, শুধু পালিয়ে গিয়েছিলেন গঙ্গার তীরে চুপি চুপি বুঝি চোরের মতোই। মাথার উপরে নক্ষত্র খচিত কৃষ্ণরাত্রির বোবা আকাশ, সম্মুখে পায়ের নিচে প্রবাহমান ভাগীরথী। তারপর ঘণ্টা ২ বাদে যখন গৃহে ফিরে এসেছিলেন সুমন্ত নারায়ণ, পূর্বাশার প্রান্তে বিলীয়মান রাত্রির অস্পষ্ট আলোর ইশারা। ঢাকের বাদ্যি থেমে গিয়েছে, শুধু মন্দিরাভ্যন্তর থেকে হোমের মন্ত্রোচ্চারণ ভেসে আসছে করালী শঙ্করের গুরুগম্ভীর কণ্ঠের তখন। সভয়ে তাকালেন সুমন্ত নারায়ণ যুবকাষ্ঠের দিকে। যুবকাষ্ঠের চতুষ্পার্শ্বে তখনও রক্ত ইতস্তত কালো হয়ে চাপ বেঁধে আছে।
একপাশে আঙিনায় কতকগুলি পশুর ছিন্ন মুন্ড ও রক্তাক্ত মৃতদেহ স্তূপীকৃত করা আছে, কিন্তু সেই নধরকান্তি শিশুটির দেহ কই? সহসা যেন কেমন নিঃশ্বাস আটকে আসে সুমন্ত নারায়ণের, যেন একটা লৌহ বেষ্টনী ক্রমশ তার শ্বাসনালীটা চেপে ধরছে, সর্বাঙ্গ ঝিমঝিম করতে থাকে। আর দাঁড়াতে পারলেন না সুমন্ত নারায়ণ, যেন ভূতে তাড়া করেছে এমনই ভাবে এক প্রকার ছুটেই অন্দরে সোজা একেবারে শয়নকক্ষে এসে প্রবেশ করলেন। একটা রক্তাক্ত কবন্ধ শিশু দেহ যেন তার চতুর্দিকে নেচে নেচে বেড়াচ্ছে, দু কান ধরে বাজছে সকরুণ একটা অদেহী শিশুকণ্ঠে অসহায় ক্রন্দন ধ্বনি। তারপর একদিন বা দুদিন নয়, অনেক রাত্রে সেই কবন্ধ শিশু দেহের বিভীষিকা সুমন্ত নারায়ণের স্মৃতিকে ক্ষতবিক্ষত করেছে। অশরীরী এক শিশুকণ্ঠের সকরুণ ক্রন্দনধ্বনি তার পিছনে পিছনে একটা দুঃস্বপ্নের মতোই যেন তাকে তাড়া করে নিয়ে বেরিয়েছে। অথচ সেই যুগে মায়ের প্রতিষ্ঠায় কল্পিত মায়ের সন্তোষ বিধানের নিমিত্ত নরশিশুকে বলি দিয়ে সুমন্ত নারায়ণের কুলগুরু করালি শঙ্কর কোনো অপরাধী করেন। তবু যে কেন সেই নরবলির নিমিত্ত নরহত্যার পাপবোধ থেকে সুমন্ত নারায়ণ যতকাল জীবিত ছিলেন, তারপর একটি দিনের জন্য নিজেকে ক্ষমা করতে পারেননি, সেটাই আশ্চর্য। এবং তার চাইতেও আশ্চর্য, তারপর যতদিন তিনি জীবিত ছিলেন একটি দিনের জন্য তার এত সাধের প্রতিষ্ঠিত বিশ্বরূপার মুখের দিকে তাকাতে পারেন। মূর্তির দিকে তাকিয়ে মা বলে ডাকতে গিয়েও কণ্ঠরুদ্ধ হয়ে এসেছে তার। কালী প্রতিষ্ঠার পরও দীর্ঘ 1 মাস শিষ্যগৃহে চর্বচুষ্য লেজ্জ পেয় দিয়ে উদরপূর্তি করে প্রচুর দক্ষিণা নিয়ে করালি শঙ্কর ফিরে গেলেন সে যাত্রা। এবং তার সে যাত্রার আর পুনরাগমন ঘটেনি সুমন্ত নারায়ণের জীবিত কালে। কোন উপলক্ষ বা কোন ছুতোতেই সুমন্ত নারায়ণ আর গুরুপুত্রকে তার গৃহে পুনরাগমনের সুযোগ দেননি। আবার তার পুনরাগমন ঘটেছিল রায়বাড়িতে দীর্ঘ 16 বছর পরে। সুমন্ত নারায়ণ তখন মৃত। জমজমাট রায়বাড়ির কর্তা তখন পুত্র কন্দর্প নারায়ণ, এবং সেদিনকার আগমনের হেতুটা যদি সুমন্ত নারায়ণের জীবিত কালে হতো তো সুনিশ্চিত তাকে আর জীবিত ফিরে যেতে হতো না। অবশ্য সুমন্ত নারায়ণ জীবিত না থাকলেও তার পুত্র কন্দর্প নারায়ণও তাকে জীবিত ফিরে যেতে দেননি, সে কাহিনী অবশ্যই সুমন্ত নারায়ণ রোজনামচার মধ্যে কোথাও লিখিত নেই। অশীতিপরা বৃদ্ধা বিকৃত মস্তিষ্কা রাধারানীর অসংলগ্ন খেদোক্তির মধ্য থেকেই শুধু নয়, বালিকা সৌদামিনীর অস্পষ্ট অসংলগ্ন ধোঁয়াটে স্মৃতি থেকেও কিছুটা বিবৃত, অর্থাৎ সৌদামিনী দেবীর মুখ থেকেই শোনা বিভূতির সে কাহিনী। কিন্তু এখনো শেষ হয়নি সুমন্ত নারায়ণের রোজনামচা। অনেক অনেক জীর্ণ পৃষ্ঠায় এখনো অনেক অনেক কিছু ছড়িয়ে আছে। 1763 সালের 19 জুলাই হতভাগ্য মীর কাসিমের নবাবির গোনা দিন ফুরিয়ে এলো। ইংরেজরা যুদ্ধ ঘোষণা করল তার বিরুদ্ধে। আবার মির্জাফর, আবার নতুন সন্ধিপত্র। নবাবের গদি নিয়ে যেন পুতুল নাচ চলেছে। আর পতন অভ্যুদয়ের বন্ধুর পদ দিয়ে ভাগীরথীর তীরভূমি নয়া কলকাতা শহরকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে অদূর ভবিষ্যতের এক গোলামির সম্ভাবনা দেখা দিচ্ছে একটু একটু করে নবোদিত ইংরাজ শক্তির ব্যাপকতার মধ্য দিয়ে। ইংরাজের পতাকা উঠছে পলাশীর আম্রকানন থেকে বক্সার প্রাঙ্গণ পর্যন্ত। বাদশাহ শাহ আলম, দিল্লি সে পালম। ঠুটু জগন্নাথের মতো শাহ আলমের প্রতাপ প্রতিপত্তি পালং গ্রাম পর্যন্তই। অতএব জলের বণিক কাজ ভারতের মাটিতে কায়েমি হয়ে বসল বঙ্গবিহার উড়িষ্যার দেওয়ানি নিয়ে। ক্রমশ আরো জাঁকিয়ে উঠছে কলকাতা শহর। নকুধরের অর্থাৎ লক্ষ্মীকান্তধরের সুতানুটির গৃহে সেদিন বিরাট উৎসব। সুবৃহৎ অট্টালিকা ঝাড়বাতির আলোয় আলোয় একেবারে রমরম করছে। নাচ গান তামাশা, শুধু আনন্দ আর স্ফূর্তি। সুমন্ত নারায়ণও নিমন্ত্রিত হয়ে এসেছেন। শোনা গেল স্বয়ং ক্লাইভ নাকি আজ নকুধরের গৃহে পান ভোজন করতে আসছেন। নকুধর নিজে শশব্যস্তে চারিদিকে ঘোরাফেরা করছেন। শহরের গণ্যমান্য অনেকেই আজ নকুধরের গৃহে অতিথি। বড়বাজারের নয়ানচাঁদ মল্লিক মশাইও এসেছেন। আয়োজন আর হইহল্লা দেখে বুকটা তার চরচর করছে। বেটা ক্লাইভের মুৎসুদ্দীপ বেশ দোয়াজ করতে জানে তো। ঠিক আছে, তিনিও ছেড়ে কথা কইবেন না। সামনের হপ্তাতেই তিনিও একটা খানা পিনা নাচ গানের আয়োজন করছেন। 1000 গুণ বেশি জাঁকজমক করে দেখিয়ে দিতে হবে। বড়বাজারের নয়ন মল্লিকও নিমন্ত্রণ করতে জানেন। তারও অর্থ আর নজর দুই আছে।
ক্লাইভ সেই সময় দমদমায় থাকেন, তখনও এসে পৌঁছাননি নকুধরের গৃহে। কিছুক্ষণ পরেই পালকি বেহারাদের হুংর হুংর শব্দ শোনা গেল। সকলেই সচকিত হয়ে সদরের দিকে তাকায়। কে কে আসে? স্বয়ং রাজা বাহাদুর নবকৃষ্ণ, শোভাবাজারের নবকেষ্ট। নকুধর চালাক মানুষ। এই তো কিছুকাল আগেও তারই অধীনে ওই নবকেষ্ট রাজা নবকৃষ্ণ কেরানিগিরি করত। মোগল সরকারের কাছ থেকে উপাধি পেয়েছিল ব্যবহর্তা। ওর বাপ রামচরণ তো সেদিন মাত্র সুতানুটিতে বাড়ি তৈরি করল। ভাগ্যের সুতো ছিঁড়ে কলকাতায় নবমুন্সি হলো, আর এই কয় বছরেই দেখতে দেখতে আঙুল ফুলে কলা গাছ। আসুন আসুন মহারাজ। মুখে কিন্তু নকুধরের বিনয় উপচে পড়ে। রূপবাঁধানো ঝালরদার পালকি থেকে নামলেন মহারাজ নবকৃষ্ণ বাহাদুর। তার আগে পাছে চৌবাদার, সোটাদার, হুকাবর্দার, হুকুমবর্দার, একেবারে এলাহি নবাবী কাণ্ড কারখানা। এক মাথা বাবরি চুল, গালের অর্ধেক পর্যন্ত নেমে এসেছে মোটা জুলফি, বিরাট একজোড়া গোঁফ, মাথায় রেশমের পাগড়ি, গায়ে রেশমের জুব্বা, পায়ে জরির কাজ করা চর্ম পাদুকা, ভুরভুর করে সর্বাঙ্গ থেকে বাদশাহী আতরের খুশবু ছাড়ছে। তারপর ধর্মশাই, হুজুর কর্নেল সাহেব কখন আসছে? মহারাজ বাহাদুর জিজ্ঞাসা করলেন। অনেকটা পথ আসতে হবে তো, এসে পড়বেন হয়তো এবার। বলতে বলতে রাজা নবকৃষ্ণ বড়বাজারের জমিদার কাশীনাথ বাবুর দিকে তাকালেন। এই যে কাশীনাথ বাবু, যে শরীর গতিক সব কুশল? তা একরকম চলেছে। মেয়র্স কোর্টে আপনার যে মামলাটা চলছিল তার কি হলো? চলছে কেন? আপনি আর মহারাজ দুজনেই তো সালিশি। মহারাজ তো শুনছি আপনার বন্ধু মানুষ, তবে এখনো মামলাটা নিষ্পত্তি হচ্ছে না কেন? বুঝতেই তো পারছেন, পাগলের সম্পত্তি, অনেক ঝামেলা, বাগড়া। বাড়ির অন্য অংশে তখন গোজলা গুই আর তিন চালা রঘুনাথ দাস, লালু নন্দলাল ও রামজি দাসকে নিয়ে কবি গানের আসর রীতিমতো সরগরম করে তুলেছে। আদি রসাত্মক কবি গান। ওইখানেই কবিয়াল নরোত্তম দাসের সঙ্গে সুমন্ত নারায়ণের প্রথম আলাপ। সুমন্ত নারায়ণের কবি মন চিরদিনই কবি গানের প্রতি একটু বেশি আকৃষ্ট হতো বরাবর। নরোত্তমের বয়স তখন 26 থেকে 27-এর মধ্যে। উজ্জ্বল শ্যামবর্ণ, রোগাটে চেহারা, এক মাথা বাবরি চুল, প্রশস্ত বুদ্ধিদীপ্ত কপাল, ঢলো ঢলো দুটি আঁখি, ভারী মিষ্টি গলাটি ছিল তার। এবং শুধু কবি মনটিই তার ছিল না, রসিক কবি মন ছিল। গোজরা গুই তখন কবিগানের গগনে একমাত্র কবিয়াল। ভারী দেমাক। তারই সাগরেদি পাবার আশায় আশায় নরোত্তম দাস তখন গোজরা গুইয়ের পিছনে পিছনে ফিরছে। গোজরা গুই হাত নেড়ে মাথা দুলিয়ে কবিগান করছে কালিকা মঙ্গলের অন্তর্গত বিদ্যাসুন্দরের কাহিনীকে কেন্দ্র করে নতুন ছড়া বেঁধে। এর পাশে দাঁড়িয়ে নিঃশব্দে নরোত্তম দাস। সুমন্ত নারায়ণ ধীরে ধীরে এসে একসময় ওই নরোত্তম দাসেরই পাশটিতে দাঁড়ালেন। দুজনেই থেকে থেকে বাহবা দিচ্ছেন। দুটি কবি মনের পরস্পরের পরিচয় পেতে দেরি হয় না। একই রসের রসিক দুজন। পরবর্তীকালে ওই দিনকার ব্যাপার নিয়ে প্রায়ই তাই নরোত্তম দাস বলতেন, চিনেছিলাম যে রসরাজ, তোমায় সেই দিনেই চিনে নিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, রসের কারবার করিয়া রসিকজনকে চিনতে পারবো না? কথাটা বলতে বলতে কাব্য করে শেষ করত নরোত্তম দাস। চিনেছিলাম যে নাগর, চিনেছিলাম, তুমি মোর মনের মানুষ, রসের নাগর, রসিক সুজন, তাই তো তোমায় নিয়ে ঘর বাঁধিলাম। কথাটা শুনে হাসতেন সুমন্ত নারায়ণ। হাস্য বন্ধু হাসো বলে আবার ছড়া কাটত নরোত্তম দাস। হাস্য বন্ধু হাসো, ও হাসি চিনি, ওহে চিন্তামণি, তুমি নরোত্তম, তুমি পরাণেরও মণি। সত্যি হৃদয়ের নিভৃতে সুমন্ত নারায়ণের কবি বন্ধু নরোত্তম দাসের মতো বুঝি কেউ পৌঁছাতে পারে? নরোত্তমই সেদিন শুধিয়েছিল প্রথমে, বাবু মশায়ের নামটিকে জিজ্ঞাসা করতে পারি? নাম বললেন সুমন্ত নারায়ণ। ব্রাহ্মণ? হ্যাঁ। অধীনের নাম নরোত্তম দাস, বৈশ্য। কলকাতা শহরেই থাকা হয় বোধহয়। কলকাতা শহর বলে কোনো কথা নেই বাবু মশাই, স্রোতের শ্যাওলার মতো ভেসে চলেছি ঘাটে ঘাটে। কারো দয়ায় আশ্রয় পেলে দুটো দিন সেখানে থাকি, আবার একদিন ভেসে পড়ি। ধর্মশাই দুদিন যাবৎ আশ্রয় দিয়েছে, নাচি, আবার আবার একদিন ভেসে পড়বেই তো। তা বই কি, যাবে আমার কুটিরে? আমায় তুমি তোমার ঘরে নিয়ে যেতে চাও? যদি যাও তো মাথা করে নিয়ে যাই। হেসে ফেলে নরোত্তম দাস।
বলে, ওরে বাস, একেবারে মাথায়। মাথায় থাকতে যদি অপছন্দ হয়, না হয় গলায় মালা করেই রাখবো। বলো কি, একেবারে মালা করে? কণ্ঠে দোলায় না মালা, সাবধান করি, ভুজঙ্গ হইলে মালা, দংশনে বিষম জ্বালা। নরোত্তমের সইবে না তা, বন্ধু এই মিনতি করি। সইবে সইবে, চলোই না দেখবে। বেশ বেশ। বেশ নয়, বলো আজই যাবে? আজই? হ্যাঁ, এত তড়িঘড়ি? হ্যাঁ, একবার মিলেছে যখন আর কি আমি ছাড়ি? সাধু সাধু, যাব যাব বন্ধু, নরোত্তমের এই প্রতিজ্ঞা, তোমায় যাব না ছাড়ি। সত্যি নরোত্তম যতদিন সুমন্ত নারায়ণ জীবিত ছিলেন তার আশ্রয় ছেড়ে কোথাও যাননি। সেই রাত্রেই উৎসব শেষে নরোত্তম সেই যে সুমন্ত নারায়ণের সঙ্গে সঙ্গে তার গৃহে গিয়ে উঠেছিল, দীর্ঘ 12টা বছর সেইখানেই থেকে গিয়েছিল। সহসা উভয়ের আলোচনাটা চাপা পড়ে গেল। কর্নেল সাহেব, বারানো পলাশি। ক্লাইভ, ক্লাইভ এসে গেছেন। পালকি এসে সদরে থামতেই হন্তদন্ত হয়ে কর্নেল সাহেবের প্রসাদ লোভীর দল ছুটে গেলেন। সর্বাগ্রে নকুধর, মহারাজ রাজবল্লভ, নয়নচাঁদ, দেওয়ান রামচরণ ইত্যাদি। সসম্মানে বারানো পলাশিকে বাইরের ঘরে নিয়ে আসা হলো। 8-10টা ঝাড় লণ্ঠনের আলোয় চারিদিক ঝলমল করছে। বাইনার চলেছে আসরে। রূপার পাত্রে করে বিলাতি কারণ নিয়ে আসা হলো। তারপর একসময় অনেক রাত্রে দেশীয় উৎসবে আনন্দ পান করে বাঙালি খানা চেখে পালকিতে করে দমদমার বাগান বাড়িতে আবার কর্নেল সাহেব ফিরে গেলেন। দিন কারোর জন্য বসে থাকে না, কালচক্র আপন পরিক্রমায় ঘুরে চলে। ভাগীরথীর তীরভূমিতে নতুনের পদসঞ্চার, ইতিহাসের পাতায় আছর করে নতুন নতুন অধ্যায়ের, নতুন নতুন ঘটনাবলী। আর ভাগীরথীর তীরভূমিতে কলকাতা শহরের আয়নায় মুখ রেখে ভারতবর্ষ প্রতিদিন দেখতে থাকে তার ক্রম পরিবর্তিত নব নব চেহারাটা। ক্লাইভের দেওয়ানি আমল শেষ হয়েছে ইতিমধ্যে। শাসন ব্যবস্থার মধ্যেও ঘটেছে পরিবর্তন, এবং বাংলাদেশের গভর্নরের গদিতে পরপর ভেরেলিস্ট ও জন কাটিয়ারের পরে এসে উপবিষ্ট আজও ওয়ারেন হেস্টিংস। এসেই বীরশ্রেষ্ঠ হেস্টিংস সাহেব, যিনি সিরাজের কাশিমবাজার আক্রমণের সময় প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে কান্তমুদির আশ্রয়ে নিজেকে গোপন করেছিলেন। মুশকিলে পড়িয়া কান্ত করে হায় হায়, হেস্টিংসকে কি খেতে দিয়ে প্রাণ রাখা যায়। ঘরে ছিল পান্তা ভাত আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, বড়ি পোড়া, কাছে কলা গাছ। সূর্যোদয় হলো আজি পশ্চিম গগনে, হেস্টিংস ডিনার খান কান্তের ভবনে। কান্তবাবু কিন্তু ঠকেননি সেদিন হেস্টিংসকে আশ্রয় আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা সহযোগে পান্তা ভাতের ডিনার দিও। কারণ গভর্নরের গদিতে বসেই কোম্পানির দেওয়ানি পদে অভিষিক্ত করেছিলেন হেস্টিংস কান্তবাবুকে। সুমন্ত নারায়ণ রোজনামচার পাতায় এক জায়গায় লেখা আছে, গভর্নর হেস্টিংসের আবাসগৃহ ছিল নাকি শহরে বার্ন কোম্পানির অফিস বাড়িতে। প্রত্যহ মধ্যরাত পর্যন্ত সেই আবাসগৃহে জ্বলত চোখ ঝলসানো ঝাড় লণ্ঠনের আলো, আর সেই আলোয় হেস্টিংসের দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্বেতাঙ্গিনী বার্নেস ইনহক মধ্যরাত পর্যন্ত নাচে আর গানে গুলজার করে রাখতেন। বিলাতি হেস্টিংস কিন্তু প্রত্যহ একই আবাসে রাত্রিবাস করতেন না। বাংলার মসনদের অধীশ্বর মহামান্য গভর্নর বাহাদুর কখনো রাত কাটাতেন তার বিলাস গৃহ হেস্টিংস হাউসে আলিপুরে, কখনো বা রিষড়া, কাশীপুর বা সুখচরের বাগান বাড়িতে, কখনো এখানে কখনো ওখানে, একাদিক্রমে 13টা বাড়িতে রাত কাটত তার। হেস্টিংসের কালের ইতিহাস তো নয়, সুদীর্ঘ 13টা বছর ধরে এক টানা ভোগ, লালসা, রক্ত শোষণের কুৎসিত কেচ্ছা। শোষণ, শোষণ আর শোষণ। উফ, সে এক দিন! মন্বন্তরের হাহাকার বাংলাদেশের চারিদিকে। সেই দুর্দিনেও হেস্টিংস রাজস্ব আদায় করে চলেছেন। দাও দাও দাও, টাকা দাও, আরো টাকা দাও। একার আমি রক্ষা নেই, তাই সুগ্রীব দোসর, গঙ্গা গোবিন্দ, দেবী সিং, রাজা নবকৃষ্ণ, কান্তবাবু, রাজা রাজবল্লভ, সব এক একটি খুদে হেস্টিংস। আর যারা ওইসব হেস্টিংসের চেলা চামুন্ডার দলে, তারাও বুঝি কেউ কম যায় না। ওই সুযোগে যে যা পারে হাতিয়ে নেয়। কিন্তু অর্থের জন্য হেস্টিংস যাই করুক, আসলে সত্যিই লোকটা বুদ্ধিমান ও বিচক্ষণ কর্মচারী ছিল। তাই তার ক্রমশ পদোন্নতিও হতে থাকে। গভর্নরের পদ থেকে একেবারে গভর্নর জেনারেল। সেই সঙ্গে তার বার্ষিক আয়টাও একেবারে গিয়ে পৌঁছায় 2.5 লক্ষ টাকায়।
বেশ জাঁকিয়ে বসেছে তখন গভর্নর জেনারেল হেস্টিংস বাহাদুর তার সদস্যদের নিয়ে, রিচার্ড বারওয়েল, ক্লেভারিং কর্নেল মনসন ও ফিলিপ ফ্রান্সিস। রাজস্ব আদায়ের নব নব সব ব্যবস্থা, সিভিল সার্ভিস, পুলিশি ব্যবস্থা, বাংলা ও বিহারকে 18টা জেলায় ভাগ করে তাদের অধিকর্তা হিসাবে সব কালেক্টর নিয়োগের ব্যবস্থা, কলকাতার সদর ও দেওয়ানি আদালত, কত কি সব কথাই সুমন্ত নারায়ণের রোজনামচার পাতায় পাতায় লেখা আছে। এবং তারই মধ্যে এক জায়গায় লেখা আছে মহারাজ নন্দকুমারের ফাঁসির কথাটিও। মহারাজ নন্দকুমার রে, তোর রাজ্যপাট জমিদারি কারে দিলি রে। এবং অনেক কিছুর সঙ্গে হেস্টিংসের রাজত্বকালে মহারাজ নন্দকুমারের ফাঁসির ব্যাপারটা তার অর্থ, সম্মানের লালসা, পরশ্রী কাতরতা, পাপ আর কুৎসিত প্রতিহিংসা পরায়ণতারই স্বাক্ষর দেবে চিরদিন ইতিহাসের পাতায় পাতায়। সুমন্ত নারায়ণও তখন অর্থ ও লালসার স্রোতে গা ভাসিয়ে চলেছেন। লক্ষ্মী যখন দেন, 2 হাত নাকি উজাড় করেই দেন। ঘর বাড়ি, আত্মীয়, আপনার জন, সংসার সবকিছু থেকে নিষ্পৃহ ও জীবনের সমস্ত স্নেহ মায়া মমতা থেকে বিচ্ছিন্ন হয়ে সে এক একক নিঃসঙ্গ জীবন অর্থোপার্জনের নেশায়, উদয় থেকে অস্ত পর্যন্ত অর্থের নেশায় বুঁদ হয়ে থাকেন। তারপর সন্ধ্যার দিকে চলে যান ক্যাথারিনের গৃহে। অর্থ উপার্জনের নেশা আর শ্বেতাঙ্গিনী ক্যাথরিনের ঘর, সেখানেও যান তিনি বুঝি ক্যাথরিনের চাইতেও নিশ্চিন্ত অবসরে, মনের খুশিতে মদ্যপানের নেশাতেই। সন্ধ্যার পর থেকে সারাটা রাত ধরেই বলতে গেলে তখন চলে মদ। আকণ্ঠ পান করে একেবারে সুমন্ত নারায়ণ যেন বুঁদ হয়ে যেতেন। বিদেশি ক্যাথরিন সত্যি মন প্রাণ দিয়ে বুঝি সুমন্ত নারায়ণকে ভালোবেসেছিল, এবং শুধু ভালোবাসাই নয়, সেই সঙ্গে ধীরে ধীরে তার মনের মধ্যে জেগে উঠেছিল হিন্দু নারীর এক অদ্ভুত সংস্কার ও ভালোবাসা সুমন্ত নারায়ণকে ঘিরে। বিদেশিনীর রক্তে হিন্দুর সে সংস্কার শুধু আশ্চর্যই নয়, অভূতপূর্ব নয়। আর সেই সংস্কারের চোখেই সুমন্ত নারায়ণকে সে হৃদয়ের এমন এক জায়গায় বসিয়েছিল যেখানে বুঝি তার আপনার বলতে আর কিছুই বাকি রাখেনি সে। সুমন্ত নারায়ণকে ভালোবেসে শুধু যে সে তার স্বামী ও দেশকেই ভুলেছিল তাই নয়, জন্মগত তার সংস্কারকেও বুঝি বিস্তৃত হয়েছিল। আর সেই কারণেই রাত্রে তার শয়নকক্ষে বসে সুমন্ত নারায়ণ যখন পাত্রের পর পাত্র মদ গলায় ঢালতেন, ক্যাথারিন প্রথমটায় তাকে বাধা দেবার, মদ্যপান থেকে নিবৃত্ত করবার অনেক চেষ্টা করছে, কিন্তু সুমন্ত নারায়ণ তার কোনো কথাতেই কান দেন। হস্তধৃত পাত্র এক চুমুকে নিঃশেষ করে আবার নতুন করে পূর্ণ করে নিয়েছেন। মদের পাত্রধৃত সুমন্ত নারায়ণের উদ্যত হাতখানি চেপে ধরে ক্যাথরিন বলেছে, প্লিজ স্টপ ইট, আর খেও না। সুমন্ত নারায়ণ নেশায় ঢুলুঢুলু চক্ষু দুটি ক্যাথরিনের মুখের উপর তুলে বলেছেন, খাবো না। কেন খাবো না? অত খেলে যে শরীর ভেঙে যাবে। কিছু হবে না রিন, তুমি দেখে নিও। হবে, তুমি বুঝতে পারছো না মাই ডিয়ার। খুব বুঝতে পারছি। কখনো হয়তো ক্যাথরিন বলেছে, কিন্তু এভাবে মদ খেয়ে কি লাভ বলো তো? লাভ? লাভ আবার কি? শহরে বড় বড় লোকেরা, সকলের চোখে গণ্যমান্য যারা, তারা সবাই খায়, তাই আমিও খাই। কিন্তু তাদের সঙ্গে তোমার সম্পর্ক কি? কি বলছো রিন, সম্পর্ক নেই? লোকে এ কথা শুনলে বলবে কি? তাদের টাকা আছে, আমারও টাকা আছে, তারা মদ্যপান করে, আমিও করি। তোমার বুঝি অনেক টাকা সুমন্ত? অনেক অনেক। তুমি নেবে? কত চাও? আমি কিছুই চাই না। চাও না? কিছুই তুমিও চাও না? ঢুলু ঢুলু নেশায় লাল চোখ দুটি তুলে যেন পরম বিস্ময়ে সুমন্ত নারায়ণ তাকিয়েছেন ক্যাথরিনের মুখের দিকে। ক্যাথরিন টাকা চায় না? ক্যাথরিন বোকা নাকি? এ দুনিয়ার টাকা চায় না এমন লোক আছে নাকি? আবার জিজ্ঞাসা করেন, তবে কি চাও? কিছু না। কিছুই তুমি চাও না রিন? কি চাইব? সবই তো আছে আমার। তবু তুমি চাও না। কেন তুমি চাও না রিন? অন্তত আর কিছু না চাও? টাকা তো সবাই চায়। কি করবো আমি টাকা নিয়ে? কেন? জমাবে? 2 হাতে খরচ করবে? না, I don't require any money. তবে তবে তুমি কি চাও ক্যাথরিন? আমি আমি শুধু তোমাকেই চাই। আমাকেই চাও? হা হা করে কৌতুকে হেসে উঠেছেন সুমন্ত নারায়ণ। ক্যাথরিন নাকি টাকা চায়? এর চাইতে আর বিস্ময়কর কৌতুক কি হতে পারে? সে তাকে চায়। ধরো আমি যখন মরে যাব, তখন তো তোমার টাকার দরকার হবে রিন। না, দরকার হবে না। সত্যি বলছো?
প্রত্যুত্তরে ক্যাথরিন কোনো জবাব দেয়নি, শুধু তার শ্বেতশুভ্র রক্তাভ চিবুক ও গণ্ড প্লাবিত করে নিঃশব্দে একটি ক্ষীণ অশ্রুর ধারা গড়িয়ে হচ্ছে। নেশার ঘোরে তার সেই অশ্রুপ্লাবিত মুখখানির দিকে তাকিয়ে সুমন্ত নারায়ণের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। তারপর হয়তো একসময় শয্যার উপরে এলিয়ে পড়েছেন সুমন্ত নারায়ণ। নেশার ঘোরে বিড়বিড় করে বলেছেন, 3 টাকা চায় না। কেন চায় না? আর ক্যাথরিন নির্বাক পাষাণ পুত্তলির মতো নেশায় জ্ঞানহারা পার্শ্বেই শায়িত সুমন্ত নারায়ণের মুখের দিকে চেয়ে চেয়ে বাকি রাতটুকু ভোর করছে। ঘরের প্রজ্বলিত দেওয়ালগিরির আলোকে ম্লান করে খোলা জানলা পথে ভোরের আলো এসে একসময় উকি দিয়েছে। ক্যাথারিনের নিদ্রাহীন চক্ষু দুটি যখন জ্বালা করতে শুরু করেছে, সে উঠে গিয়ে খোলা জানলার সামনে দাঁড়িয়েছে। নিজের অজ্ঞাতেই বুঝি 2 ফোঁটা জল তার চোখের কোল বেয়ে গড়িয়ে পড়েছে। কোন দূর সাগর পাড়ের একটি নারী, ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কারে আবদ্ধ নেশাগ্রস্ত এক পুরুষের জন্য বুঝি তার খ্রাইস্টের কাছে প্রার্থনা জানিয়েছে। কিন্তু আশ্চর্য, যতই নেশা করুন না কেন সারাটা রাত ধরে সুমন্ত নারায়ণ ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গিয়েছে। শয্যার উপর উঠে বসে প্রথমেই তার নজরে পড়েছে জানলার কাছে পাষাণ প্রতিমার মতো নিশ্চল দণ্ডায়মান ক্যাথরিনের দিকে। আর সেই মুহূর্তে লজ্জায় যেন মাথা তুলতে পারেননি সুমন্ত নারায়ণ। চুপি চুপি চোরের মতো পা টিপে টিপে ঘর থেকে যেন পালিয়ে বেঁচেছেন তিনি। সেখান থেকে সোজা চলে গেছেন একেবারে গঙ্গার ঘাটে। সমস্ত শরীরে তখন মদ্যপানের জ্বালা আর ক্লান্তি। গঙ্গার শীতল জলে ডুবের পর ডুব দিয়ে সে জ্বালা জুড়িয়েছে। সিক্ত বস্ত্রে সোজা চলে এসেছেন একেবারে গৃহে। তারপর বস্ত্র পরিবর্তন করে গিয়ে প্রবেশ করেছেন শ্যাম সুন্দরের মন্দিরে। বাড়িতে তখনও কারো একটা বড় নিদ্রাভঙ্গ হয়নি, একমাত্র সুরধুনী ব্যতীত। সুরধুনী প্রত্যহ রাত থাকতেই শয্যা ত্যাগ করে বাসি বস্ত্র পরিবর্তন করে চলে আসত শ্যাম সুন্দরের মন্দিরে। মন্দির অভ্যন্তরে প্রবেশের তার কোনো অধিকার ছিল না। বাইরে অপ্রশস্ত মন্দিরের চাতালে সে চুপচাপ বসে থাকত নিমিলিত নেত্রে। সুরধুনী সুমন্ত নারায়ণের দিকে না তাকালেও সুমন্ত নারায়ণ তাকাতেন অদূরে উপবিষ্ট নির্মিলিত চক্ষু সুরধুনীর দিকে। ক্ষণিকের জন্য বুঝি স্তব্ধ হয়ে দাঁড়াতেন সুমন্ত নারায়ণ। ক্ষণিকের জন্যই বুঝি মানসপটে তার ভেসে উঠত মাত্র কিছুক্ষণ পূর্বে দেখে আসা অন্য এক গৃহের বাতায়ন প্রান্তে পাষাণ প্রতিমার মতো দণ্ডায়মান অন্য এক নারীর প্রতিচ্ছবি। তারপর ধীরে ধীরে গিয়ে মন্দিরাভ্যন্তরে প্রবেশ করতেন। বিশ্বরূপার মন্দিরে বড় একটা প্রবেশ করতেন না সুমন্ত নারায়ণ, এবং কদাচিৎ কখনো প্রবেশ করলেও প্রতিমার মুখের দিকে তাকাতেন না। কিছুতেই তিনি যেন ভুলতে পারতেন না পাষাণ চত্বরে সে রাত্রের রক্তচিহ্নের কথা। প্রিয় বন্ধু কবি নরোত্তম একদিন বলেছিল, মায়ের মন্দিরে তো কখনো তোমাকে প্রবেশ করতে দেখি না সুমন্ত। জবাবে বলেছেন সুমন্ত নারায়ণ, পারি না ও সর্বনাশের মুখের দিকে তাকাতে। তাকালেই মনে হয় যেন ক্ষুধার্ত লালসায় চক্ষু দুটি জ্বলছে, 4 হাত মেলে যেন আমার সর্বস্ব গ্রাস করতে চাইছে। এ তোমার ভুল সুমন্ত, ভুল। নিশ্চয়ই মায়ের আমার অভাব কি যে তোমার কাছে হাত পাতবেন? স্বয়ং মহেশ্বর মার দুয়ারে ভিখারি, তার কি কিছু অভাব আছে ভাই? সে তুমি যতই বলো বন্ধু, ওর ক্ষুধিত জিহ্বাই আমার সর্বস্ব একদিন জঠরে টেনে নেবে। রক্ত দিয়ে গুরুদেব ওর বুকে রক্তের তৃষ্ণা জাগিয়ে দিয়ে গিয়েছেন। আমি নিশ্চিত জানি আমার সর্বস্ব না গ্রাস করে ওর সে তৃষ্ণা মিটবে না। আমি হয়তো সেদিন বেঁচে থাকবো না, কিন্তু রাধারানীকে সে তৃষ্ণা একদিন মেটাতেই হবে। দূরদর্শী ছিলেন হয়তো সুমন্ত নারায়ণ, নচেৎ তার কথা অমন অক্ষরে অক্ষরে ফলেই বা যাবে কেন? কিন্তু সে তো অনেক পরের কথা। সে সময়টা চলেছে সুমন্ত নারায়ণের একাদশে বৃহস্পতির কাল বুঝি। প্রকৃতপক্ষে হেস্টিংসের কালে যেমন রাজস্ব সংগ্রহের কঠোর বিধি ব্যবস্থা থেকেই বণিকের মানদণ্ডের বদলে ক্রমশ ধনিকের রাজদণ্ড ভারতবর্ষের ইতিহাসের উপরে একটা কালো কঠিন ছায়া ফেলে ফেলে এগিয়ে আসছিল, তেমনি কলকাতা শহরের বুকে নব্য ধনী বাবুমশাইদের এক শ্রেণীর ক্রমবিস্তৃত আভিজাত্যের সঙ্গে সঙ্গে সুমন্ত নারায়ণেরও প্রতিপত্তি ও ধনৈশ্বর্যের চাকচিক্যটা ক্রমশ যেন সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছিল। সমস্ত বাংলাদেশের প্রাণকেন্দ্র যেন তখন ফিরিঙ্গিদের হাতে গড়ে তোলা নয়া কলকাতা শহর। বাংলাদেশের প্রাণৈশ্বর্য যা এতকাল বাংলার গ্রামে গ্রামে ছিল ছড়িয়ে, এবারে যেন সেই সব জড়ানো প্রাণৈশ্বর্য একত্রীভূত হচ্ছে এসে ক্রমশ ভাগীরথীর তীরভূমি নয়া শহর কলকাতায়।
নবদ্বীপের শিক্ষার ভিত্তি কেন্দ্র টোলগুলি ক্রমশ আসছে তখন ঝিমিয়ে, একে একে নিভিছে দেউটি যেন। জ্ঞানের বর্তিকা জ্বলে উঠেছে হেস্টিংসের প্রচেষ্টায় কলকাতা শহরে। হুগলিতে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছে। করিতকর্মা পঞ্চানন কর্মকার হেস্টিংসের উৎসাহে কাঠের অক্ষরগুলি খোদাই করে দিয়েছেন। মাদ্রাসা, এশিয়াটিক সোসাইটি, একে একে কত কি প্রতিষ্ঠিত হয়েছে। হেস্টিংসের আমলটা যেন ঊনবিংশ শতাব্দীর জাগরণ আর অষ্টাদশ শতাব্দীর হত্যা, ধ্বংস, অত্যাচার পর্বে ভরা ইতিহাসের এক যুগসন্ধিক্ষণ। ওই সময়টা সুমন্ত নারায়ণের জীবনেরও বেশ এক সন্ধিক্ষণ। অর্থ, সম্মান ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গে তার জীবনে এলো আর এক নারী, মুন্নাবাই। মাত্র মাস দুই পূর্বে ক্যাথরিনের মৃত্যু ঘটেছে। ক্যাথরিনের মৃত্যুর শেষ মুহূর্তের সেই দৃশ্যটা সুমন্ত নারায়ণ অনেক দিন ভুলতে পারেননি। ক্যাথরিনের গর্ভে তার সন্তান এসেছে কথাটা যেদিন সর্বপ্রথম সুমন্ত নারায়ণ জানতে পারলেন, কেমন একটা অহেতুক অর্থহীন ভয় ও আশঙ্কায় যেন সিটিয়ে উঠেছিলেন। কেন যেন তার মনে হয়েছিল সেদিন ক্যাথরিনের গর্ভের সন্তান মানে তাঁরই সন্তান, তাঁরই পরিচিতি বহন করে সে আসছে। ক্যাথরিনের মনে সে কি আনন্দ! কি নাম রাখবে তার সে? কার মতো সেই সন্তান দেখতে হবে? তার মা ক্যাথরিনের মতো, না তার বাপ সুমন্ত নারায়ণের মতো? কি সন্তান হবে, ছেলে না মেয়ে? কিন্তু সুমন্ত নারায়ণের তখন অন্য চিন্তা। ছেলেই হোক বা মেয়েই হোক, তারই ঔরসজাত সন্তান যখন, সে একদিন সেই দাবিতেই কন্দর্প, রূপবতী, হৈমবতী ও অন্যান্য সন্তানদের পাশে গিয়ে সে দাঁড়াবে। রায়বংশের অন্যান্য বংশধরদের মেনে নিতেই হবে তার জন্মসত্ত্ব, নচেত ক্যাথরিনই বা মানবে কেন? আর তিনিই বা কি বোঝাবেন ক্যাথরিনকে? এই হিন্দুদের বাঙালি মেয়ে নয়, ইংরাজ দুহিতা। আর স্বামী জ্ঞানেই ক্যাথরিন দেহদান করেছে তাকে। কিন্তু সমাজ তো সে প্রেমকে মেনে নেবে না, সংস্কার তো সে দাবিকে গ্রাহ্য করবে না, বলবে জারজ, অবৈধ সন্তান। ক্যাথরিনের গৃহে যাওয়াই কমিয়ে দিলেন সুমন্ত নারায়ণ। ক্যাথরিন শুধায়, তুমি আজকাল রোজ আসো না কেন ডার্লিং? প্রশ্নের জবাব এড়িয়ে যান সুমন্ত নারায়ণ, বলেন, কাজের ঝামেলায় সময় বড় পাই না। শুধু ক্যাথরিনের ওখানে আসাই নয়, মদ্যপানও যেন কমিয়ে দিয়েছিলেন সুমন্ত নারায়ণ ওই সময়টায়। খুব খুশি ক্যাথরিন সুমন্ত নারায়ণের মাত্রা কমেছে বলে, কিন্তু সুমন্ত নারায়ণ যেন কেমন গম্ভীর হয়ে গিয়েছেন। সুমন্ত নারায়ণ রোজ নাম চায় আবার লেখা ওই সময়কার কথা। সরল নিষ্পাপ প্রেম, সে যদি তখন ঘুণাক্ষরে জানতে পারত তাকে নিয়ে কি দ্বন্দ্ব তখন দিবারাত্র আমার মনের মধ্যে চলছে। যে সন্তান তার গর্ভে এসেছে বলে তার আনন্দের অবধি ছিল না, আমি মনের মধ্যে অহরাত্র তার সেই সন্তানের মৃত্যু কামনা করছি। যদি সে জানতে পারত, ঘুণাক্ষরও যদি সে আমার তখনকার মনের পাপ চিন্তাটা টের পেত। দিন যত যেতে থাকে, আসন্ন মাতৃত্বের চিহ্ন যত তার শরীরে স্পষ্ট হয়ে উঠতে থাকে, আমার অস্থিরতাও যেন ততই বৃদ্ধি পেতে থাকে। আশ্চর্য, কেন যে সেদিন অমন করে ক্যাথরিনের সন্তান সম্ভাবনায় আমি শঙ্কিত হয়ে উঠেছিলাম ভেবেই পাই না। কি ক্ষতি হতো যদি ক্যাথরিনের সেই সন্তানকে আমি স্বীকৃতি দিয়ে যেতাম? কিন্তু আজ আর সে কথা ভেবে কি লাভ? যা হবার তা তো হয়ে গিয়েছে। ভূত চেপেছিল, সত্যি সেদিন আমার মাথায় বুঝি ভূতই চেপেছিল, নইলে উফ, কেমন করে এত বড় নৃশংস আমি সেদিন হলাম। হাসি হাসি মুখে সে রাত্রে সে যে আমার হাত থেকে গ্লাসটা তুলে নিয়েছিল। সবটুকু শরবত খেতে হবে? হ্যাঁ। কিন্তু মিষ্টি খেতে যে আমার ভালো লাগে না ডার্লিং। খেয়েই দেখো না, ভালো লাগবে। কথাটা বলতে গিয়ে গলাটা আমার কেঁপে উঠেছিল কি। এক চুমুকে এই গ্লাসের সমস্ত শরবতটা সে গলাধঃকরণ করেছিল। কেমন লাগলো? ভয়ে ভয়ে শুধালাম। গলাটা কাঁপছিল আমার, একটু তেতো তেতো যেন। বাইরে সেদিন দোল পূর্ণিমার পূর্ণ চন্দ্র, আলোয় আলোয় বিশ্ব যেন ঝলমল করছে। আমার বুকে মাথা দিয়ে শুয়েছিল ক্যাথরিন। তারপর ঠিক আধ ঘন্টাও হয়নি, সহসা ক্যাথরিন সোজা হয়ে বসে আমার মুখের দিকে তাকিয়ে বললে, হে কি, মুখটা আমার যেন জ্বলে যাচ্ছে সুমন্ত। কি কি হলো ক্যাথরিন? মাথার মধ্যে কেমন করছে, মুখটার মধ্যে যেন কেমন করছে ডার্লিং। দম দম বন্ধ হয়ে আসছে। কোথায় কোথায় তুমি ডার্লিং? হে কি, চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? সব অন্ধকার হয়ে যাচ্ছে। ওয়াই সো ডার্ক? অসহায় ভীত সেই সময়কার ক্যাথরিনের দু চোখের দৃষ্টি। সুমন্ত ডার্লিং,
কোথায় কোথায় তুমি? কেন তোমাকে আমি দেখতে পাচ্ছি না? আমি শুধু তখন তাকিয়ে নির্বাক হয়ে তার মুখের দিকে। তারপরে শয্যার উপর লুটিয়ে পড়ল ক্যাথরিন। সুকোমল তনু তার তীব্র বিষের ক্রিয়ায় আক্ষেপে ধনুকের মতোই বেঁকে বেঁকে যাচ্ছে। তখন চোখ দুটো ঠেলে বের হয়ে এসেছে। কি ভয়াবহ সেই মুহূর্তে তার সেই চোখের দৃষ্টি! শঙ্খধবল মুখখানি নীল হয়ে গিয়েছে। এ কি করলাম? চিৎকার করে উঠলাম সহসা, যেন পাগলের মতোই। ক্যাথরিন, ক্যাথরিন! শেষবারের মতোই যেন তার দেহটা ধনুকের মতো বেঁকে স্থির হয়ে গেল। দু হাতে ক্যাথরিনের দেহটা ধরে পাগলের মতোই ঝাঁকাতে লাগলাম। ক্যাথরিন, ক্যাথরিন! আমি তোমাকে বিষ দিয়েছি, কিন্তু শেষ, সব শেষ। তারপর সেই রাত্রেই বাড়ির পশ্চাতে বিরাট কৃষ্ণচূড়া গাছটার নিচে নিজের হাতে গর্ত খুঁড়ে মাটি দিলাম আমার ক্যাথরিনকে। শেষ চাপড়া মাটি যখন চাপা দিচ্ছি, সহসা চমকে উঠলাম। কে যেন ঠিক আমার পাশেই চাপা গলায় ফিসফিস করে ডাকলো, ডার্লিং। কে? শেষ রাতের পাণ্ডুর চন্দ্রালোকে কৃষ্ণচূড়ার গাছের চিকন চিকন পাতাগুলো শিপ শিপ করে শব্দ করছে। শিপ শিপ শব্দ নয়, ক্যাথরিনই যেন চাপা গলায় ডাকছে, ডার্লিং, ডার্লিং, ডার্লিং। সকলে জানলো ক্যাথরিন কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের ক্যাথরিনের সেই মৃত্যু বিভীষিকা এবারে যেন দিবারাত্র ছায়ার মতোই সুমন্ত নারায়ণকে অনুসরণ করে ফিরতে লাগলো। বাগান বাড়ি তালাচাবি বন্ধ হয়ে পড়েছিল। তারপর দীর্ঘ 2 মাস ওদিকে ভুলেও পা বাড়াননি সুমন্ত নারায়ণ। প্রতিপত্তি, অর্থ সাচ্ছলের সঙ্গে সঙ্গে এই সুমন্ত নারায়ণের বাড়িটা যখন আত্মীয় স্বজন লোকজনে গম গম করে সর্বদা। শুধু সুন্দরী কাঠের ব্যবসা নয়, অন্যান্য ব্যবসায়ও হাত দিয়েছেন তখন সুমন্ত নারায়ণ। সমস্তটা দিন কাজকর্মে ব্যস্ততায় সবকিছুই যেন ভুলে থাকে, কিন্তু রাত্রি যত বাড়তে থাকে নিদ্রাহীন দৃষ্টির সামনে, ততই যেন ক্যাথরিনের মৃত্যু মুহূর্তের যন্ত্রণা কাতর বোবা চোখের রক্তাভ মনে দুটো স্পষ্ট হয়ে উঠতে থাকে। কানের পাশে কে যেন সারাটা রাত ফিসফিস করে ডাকে, ডার্লিং, ডার্লিং। কখনো বহির্মহলের পাষাণ চত্বরে, কখনো মন্দিরের পাষাণ চত্বরে সুমন্ত নারায়ণ ভূতগ্রস্তের মতো একাকী ঘুরে ঘুরে বেড়ান। সুমন্ত নারায়ণের পরিবর্তনটা কারোরই দৃষ্টি এড়ায় না। রাধারানী সুধায়, কি হয়েছে তোমার বলো তো? কেন, কি আবার হবে? সুরধনী সুধায়, কি হলো তোমার রায়মশাই? কিছু তো না। তাই যদি তো রাত্রে ঘুমাও না কেন? সারাটা রাত অমনি করে ভূতের মতো ঘুরে ঘুরে বেড়াও কেন? এক একবার সুমন্ত নারায়ণের মনে হয় অন্তত একজন ওই সুরধনীর কাছে সব অপরাধ স্বীকার করে হৃদয়ের দুঃসহ পীড়নটা লাঘব করেন, কিন্তু পারেন না। সুরধনীর চোখের দিকে চাইলেই যেন কেমন সব গোলমাল হয়ে যেত। ওই সময় একদিন রাত্রে রাজা রাজবল্লভের বাগবাজারের বাড়িতে বাই নাচের আসরে গিয়ে ঘটনাচক্রে পরিচয় হয়ে গেল মুন্নাবাইয়ের সঙ্গে। নর্তকী বাইজি মুন্নাবাই। আজকের মতো শেষ করলাম হস্তি ভাগীরথী তীরে। ভালো লাগলে লাইক করবেন, জানাবেন, চ্যানেলটিকে অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।